স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের বিশেষ আয়োজন প্রযত্নে বাংলাদেশ। আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। দর্শক, যেমনটি আপনারা সংবাদ শিরোনামে শুনছিলেন যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো ভিলেজে দুপুর 2:30টার দিকে যে অগ্নিকাণ্ড শুরু হয়েছে সেটি এখন পর্যন্ত ঘড়ির কাঁটায় প্রায় 8টা বাজে, এখন প্রায় 5.5 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু সেই আগুন এখনও পুরোপুরি নির্বাপিত হয়নি। যদিও ফায়ার সার্ভিস বলছে সেটি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আরও সময় লাগবে। এদিকে বেবিচক বলছে রাতের মধ্যে জরুরি ভিত্তিতে যে ফ্লাইট চালুর আশা তারা করছে, হয়তো তখন ধাপে ধাপে যে ফ্লাইট জটিলতা তৈরি হয়েছে সেটিও হয়তো বা আবার চালু হবে। দর্শক, এসব নিয়েই যে আজকে আমাদের প্রযুক্তি বাংলাদেশের আলোচনার বিষয়, ঘন ঘন অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা, আর এসব নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অর্থনীতি বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী, এবং আমাদের সাথে যুক্ত হবেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর AKM শাকিল নেওয়াজ। আমরা আপাতত পারভেজ করিম আব্বাসী আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি দেখছিলেন আমাদের অনুষ্ঠানের শিরোনামে যে এত বড় একটি ঘটনা আমরা দুপুর থেকে দেখছিলাম, দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা, এখন রাত, বলা যায় এখন পর্যন্ত সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এবং দেশের প্রধান বিমানবন্দরের একটি কার্গো হ্যান্ডলিং টার্মিনালে যেখানে আমদানি করা পণ্যগুলো থাকে, সেখানে এত বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনা, অগ্নিকাণ্ড ইতিহাসে প্রথম এত বড় একটি ঘটনা কতটা প্রভাব ফেলবে আসলে আমাদের অর্থনীতিতে? ধন্যবাদ হিমাদ্রি। অত্যন্ত ভারাক্রান্তভাবে আমাকে বলতে হচ্ছে যে, এবং আমি যথেষ্ট চিন্তিত যে এই এক সপ্তাহের মধ্যে এটা হচ্ছে তৃতীয় বৃহত্তর এখানে হচ্ছে বা মেজর এখানে হচ্ছে যে অগ্নিকাণ্ড, ফায়ার রিলেটেড অ্যাক্সিডেন্ট। আপনি যদি দেখেন, এবার তো প্রথমে আপনার রিপোর্টের এখানে উল্লেখ ছিল যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 8 গেটে, টার্মিনাল 8-এর দিকে এখানে আগুনটা শুরু হয়েছিল। এর আগে চিটাগং ইপিজেডে এখানে হচ্ছে যে একটাকে এখানে ফ্যাক্টরি এবং হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি এবং কেমিক্যাল এখানে ওয়্যারহাউসে আগুন লেগেছে। এবং তার আগেও সবচেয়ে যেটা মর্মান্তিক, এটা হচ্ছে যে কিছুদিন আগে এক সপ্তাহের মধ্যে মিরপুরে এখানে শিয়ালবাড়ি এলাকাতে আপনার রূপনগর এখানে রেসিডেন্সিয়াল এরিয়াতে এখানে যে আগুনে এখানে 16 জন মারা গেছে। তো এটা কিন্তু একটা প্যাটার্ন। প্রথমত আমি আপনাকে বলি যে আমার যেটা চিন্তা হয় একজন অর্থনীতিবিদ হিসাবে এবং একজন ভূ অর্থনৈতিক বিশ্লেষক হিসাবে, যে এক সপ্তাহের মধ্যে আপনার দেশের সবচেয়ে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, দেশের এখানে সবচেয়ে বড় এখানে হচ্ছে যে চিটাগং ইপিজেডের মধ্যে একটা, চিটাগং ইপিজেডের মধ্যে, এবং একটি বড় এখানে আবাসিক এলাকাতে এখানে আগুন লাগাটা কতটুকু স্বাভাবিক। এটার জন্য এখন আমরা আগে থেকে সুইপিং এখানে অবজারভেশন না করলে আমার মনে হয় যে এখানে যদি এখানে প্রপার এখানে তদন্ত করা হয়, সুষ্ঠুভাবে তদন্ত করা হয়, এটা বোঝা যাবে। কিন্তু এটা কিন্তু একটা ওয়ারিং ট্রেন্ড, এবং এটা কিন্তু আইসোলেটেড না। কারণ আপনি যদি 2024 সালেরই আপনি যদি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স FSCDর আপনি তথ্যপত্র থেকে দেখেন, আগের এক বছরে 26,659টি এখানে হচ্ছে অগ্নিকাণ্ডর এখানে ঘটনা এখানে রেকর্ডেড করা হয়েছে, যার মধ্যে অন্তত 140 জন মানুষ এখানে নিহত হয়েছেন। এর মধ্যে 2 জন এখানে ফায়ার ফাইটারও আছেন, এবং 34 জন হচ্ছে এখানে আহত হয়েছেন। এবং এটার জন্য অর্থনীতির যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা যে 447 crore টাকার মতো সম্পত্তি। হ্যাঁ, আমরা বলতে পারবো যে এখানে শুধু এখানে ক্ষতি হয়েছে তা না, কেন ফায়ার সার্ভিসে এখানে নির্ভীক এখানে কর্মীদের এখানে দক্ষ পরিচালনায় প্রায় 2000 কোটি টাকার মতো সম্পত্তি এখানে রক্ষা পেয়েছে অগ্নিকাণ্ড থেকে। এবং কিন্তু এই যে এখানে একটা ওয়ারিং যেখানে যে ট্রেন্ডটা আমরা যেটা দেখছি, এই ওয়ারিং ট্রেন্ডের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে অগ্নিকাণ্ডগুলো হচ্ছে কোথায়। আপনি যদি দেখেন, আমি কিন্তু এখানে তথ্য থেকে বলছি, তারপর বললো অর্থনীতির উপরে। এক হচ্ছে প্রায় 26.7%, মানে 27% মতো হচ্ছে বাড়িতে হচ্ছে। 7000-এর উপরে হচ্ছে অগ্নিকাণ্ড শুধু বাসায় এখানে রেকর্ড করা 2024 সালে। তারপরটা হচ্ছে প্রায় 17% মতো হচ্ছে যে অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে হচ্ছে খড়ের গাদাতে। এবং 3 নম্বর হচ্ছে যে আপনার রান্নাঘরে হচ্ছে প্রায় 9% উপরে। এই হচ্ছে 3টা মেজর জায়গা যেখানে হচ্ছে অগ্নিকাণ্ড রেকর্ডেড করা হয়েছে। এবং আমরা ভুললে হবে না যে 2024 সালে আমি যে এলাকায় থাকি, বেলি রোডে
দুইবার আগুন লেগেছিল এখানে, মানে এবং এর মধ্যে ভবনে যেখানে অনেকগুলো রেস্টুরেন্টও ছিল, মর্মান্তিক ভাবে অন্তত 46 জনের উপর হচ্ছে যে নিহত হয়েছে, এবং অঙ্গার হয়ে গেছে। এবং আমরা আপনার সাথে আবার আলোচনা ফিরব, তার আগে আমরা একটু বিমানবন্দরের কারগো ভিলেজের কি অবস্থা সেটা একটু দেখে আসবো। আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আছেন সেখানে। আরিফ, আপনার পেছনে ধোঁয়ার কুণ্ডুলি এখনো দেখা যাচ্ছে, যেটি মনে হচ্ছে আসলে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপিত হয়নি। কেমন দেখছেন এখন পর্যন্ত অবস্থার? হিমাদ্রি, আগুনের লেলিহান শিখা কিন্তু একেবারেই নেই, তবে অগ্নি নির্বাপন বা একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণে আসার যে বিষয়টা সেটা কিন্তু বলা যাবে না। কারণ হচ্ছে এখনও যে আপনি জানেন হিমাদ্রি, এখনও কিন্তু আগুন জ্বলছে, যেটা হচ্ছে আপনার এই আমি যে পাশটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কার্গো এবং কি বিমানের অফিস। সেই অফিসের ভেতরে যে রুম কক্ষ রয়েছে সেই এইখানে যে রুমটাতে আছে সেই রুমটাতে কিন্তু দেখা যাচ্ছে আগুন জ্বলছে, এমনকি ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু ভিতরে প্রবেশ করে চেষ্টা করছেন সেই আগুন নেভানোর জন্য। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে কেমিক্যালের যে গোদাম রয়েছিল, যেখানে আমরা দেখতে পেরেছিলাম দুপুরের পর থেকে দাউ দাউ করে যে আগুনের লেলিহান শিখা, সেটা কিন্তু আগুন নিভে ফেলা হয়েছে। এবং কি আপনি জানেন যে যেখানে আগুন লেগে যায় সেখানে পানি দিলে সেখান থেকে আগুন নিভে যাওয়ার পরেও কিন্তু ধোঁয়ার প্রবণতাটা বেশি হয়। সেই ধোঁয়ার প্রবণতাটা কিন্তু আমরা দেখাচ্ছিলাম বা দেখছিলাম এতক্ষণ ভরে, এখনও কিন্তু সেই ধোঁয়ার প্রকোপটা কমেনি, বেড়েছে। তো বুঝতে হবে যে আগুন নিয়ন্ত্রণের পথে, সেই বিষয়টা হয়তোবা আরও ঘন্টা দুয়েক সময় লাগবে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে হিমাদ্রি যে তথ্য সেটা হচ্ছে ব্যবসায়ীরা কিন্তু বারবারই বলছেন যে কেমিক্যাল যে গোদামগুলো রয়েছে সেখানে মূলত ওষুধের যে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসা হয়, র ম্যাটেরিয়ালসগুলো, সেই র ম্যাটেরিয়ালসগুলো ওষুধ নির্মাণে বা ওষুধ তৈরি করতে সেই গুদামগুলোই কিন্তু কেমিক্যালের গুদামগুলোতে কিন্তু আগুনটা লেগেছে। এতে করে ওষুধের যেমনটা সংকট হবে, পাশাপাশি দামেরও একটা তারতম্য তৈরি হতে পারে বা আশঙ্কা করছে ব্যবসায়ীরা। এমনকি শত শত কোটি টাকা মালামাল কিন্তু এখানে একেবারে বিলীন হয়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, এই ভবনটিতে আপনি যদি পুরোপুরি এই কার্যক্রম পরিচালনা করতে চান তাহলে সেক্ষেত্রে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে পুরোপুরি কার্যক্রম। এতে করে ব্যবসায়ীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই বলছেন যে 90 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকার এরকম পর্যায়ে তারা কিন্তু মালামালের টিডি এগুলো কিন্তু করেছে, এমনকি সেই মালগুলো নিয়ে আসা হয়েছে। এমনকি অনেকেই ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু বাংলাদেশের উদ্দেশ্যে পণ্যবাহী বিমান বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে, সেই আকাশ পথে যেটা হচ্ছে তারা চাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যে পণ্যবাহী বিমানগুলো রয়েছে আকাশপথে সেগুলো হয়তো বা এই 3rd টার্মিনালে ল্যান্ড করার একটা প্রবণতা বা অবতরণ করার একটা প্রবণতা বা দেখছেন, বা এরকম তথ্য কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে বেবিচক থেকে। সেই বিষয়গুলো কিন্তু আমাদের সাথে তারা বলেছেন। এছাড়াও যদি বলি যে এখানে যে আরও ক্ষয়ক্ষতি যেগুলো হচ্ছে বিদেশে আমদানি রপ্তানি, সেগুলোর কিন্তু একটা ব্যাঘাত ঘটেছে। কারণ হচ্ছে এখানে পেপার ছিল, কম্পিউটার ডকুমেন্টস ছিল, সেগুলো কিন্তু একেবারে পুরো ছাই হয়ে গেছে। এর পাশাপাশি আরেকটি যে গুরুত্বপূর্ণ তথ্য আমি একটু দিতে চাই সেটা হচ্ছে যে এই কেমিক্যাল গোদামের পাশেই যেটা প্রবাসীদের যে লাশগুলো আনা হয় সেখানেই কিন্তু রাখা হয়। সেই আসলে কারো লাশ রয়েছে কিনা প্রবাসী সেইটাও কিন্তু একেবারেই বলা যাচ্ছে না যে রয়েছে কিনা বা ছিল কিনা। দ্বিতীয় হচ্ছে যে ক্ষয়ক্ষতি এবং কি সূত্রপাত, যদি সার্কিট হাউস থেকে লাগা আগুন, যেহেতু সংরক্ষিত এলাকা, সেখানে কিন্তু অগ্নি নির্বাপনের একটি সুরক্ষা ব্যবস্থা বা পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু ছিল। তা ব্যবসায়ীরা অনুমান করছেন যে এটা শর্ট সার্কিট থেকে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড বা আগুন লাগার কথা নয়, সেটা কিন্তু তারা ধারণা করে বলছেন। আসলে পুরো বিষয়টাই কিন্তু আমরা বলতে পারবো যখন ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ থেকে বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যখন আমাদেরকে জানানো হবে যে কিভাবে আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে, পাশাপাশি ক্ষয়ক্ষতি কী হয়েছে বা আহত যারা হয়েছে। যেহেতু আজকে শনিবার, শুক্রবার বন্ধ ছিল, আজকে শনিবার কিন্তু গার্মেন্টস শিল্প বা গার্মেন্টসের যে ম্যাটেরিয়ালসগুলো বা
মেশিনারিজগুলো গার্মেন্টসের, তারা কিন্তু অর্ধেক সময় এখানে কাজ করেছেন এবং কি এই খালাসের যে কাজ, পণ্য আমদানি রপ্তানির যে খালাসের যে প্রক্রিয়া, সেগুলো কিন্তু তারা 2টা পর্যন্ত তারা এখানেই অবস্থান করছিলেন। তো আসলে দেখার অপেক্ষা, বা পরবর্তীতে অগ্নি নির্বাপনের পর যে সংবাদ সম্মেলন হবে, সেই সংবাদ সম্মেলনে হয়তো প্রাথমিকভাবে আমরা সূত্রপাতটা জানতে পারবো। ক্ষয়ক্ষতির পরিমাণটা হয়তো বা তদন্তের সাপেক্ষে বা কমিটি গঠন করা হবে, সেখানে কার্য দিবস বা কার্যপ্রণালীর মাধ্যমে সেটা আবার প্রতিবেদন জমা দেওয়া হবে। সেখানে আসলে তুলে ধরবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছে কয়জন এবং কি সূত্রপাতটা। তো হিমাদ্রি, এই ছিল এখান থেকে সব শেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তী আপনার সঙ্গে আমরা যুক্ত হব। আপনি নিরাপদ দূরত্ব থেকে তথ্য সংগ্রহ করতে থাকুন। পারভেজ করিম আব্বাসী শুনছিলেন আমাদের সহকর্মী, সেখান থেকে যে তথ্যগুলো দিচ্ছিল, বলছিল যে আমদানি করা যে ওষুধের কেমিক্যাল আছে, সেছাড়া এপিআই যেগুলো অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, তারপর হচ্ছে ভ্যাকসিন আছে, জীবন রক্ষাকারী অনেক ওষুধ আছে, এবং সবচেয়ে মর্মান্তিক যে বিষয়, প্রবাসীদের যে মরদেহ আসে সেগুলো সেখানে আছে। সবকিছু মিলিয়ে আসলে যে ওষুধের যে বিষয়টা, এটা তো আমাদের দেশের ওষুধ শিল্প একটা সমৃদ্ধ শিল্প, দেশের বাইরে অনেক রপ্তানি করে, রপ্তানিমুখী একটি শিল্প, অনেক উজ্জ্বল একটি বিষয়। এই যে যেটা শুনলাম যে 2 থেকে 3 মাস লেগে যেতে পারে সেই কার্যক্রমগুলো আবার শুরু করতে গিয়ে, আসলে এটা প্রভাব কতটা বিস্তৃত? জি, আমি এটা আসলে আমরা হয় কি, আমরা হচ্ছে একটা আত্মবিস্মৃত জাতি। কারণ হচ্ছে এখন একটা ঘটনা হলো, মর্মান্তিক ঘটনা হলো, এটা নিয়ে আমরা 2 দিন এখানে, এটাই হয়, অ্যাটেনশনটা আমাদের সবাই এখানে থাকে, তারপর আমরা আবার নতুন নিউজ সাইকেলে চলে যাই। পলিসি মেকারদেরও ততই বোঝো। কারণ এটা হচ্ছে কি, এটা একদিনের সমস্যা না। আপনি যে আপনার প্রশ্নের উত্তরটা আমি এখানে দিব, নিশ্চয়ই এখানে হচ্ছে যে আমাদের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, ওষুধের যে কাঁচামাল, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস, আমরা 90% হচ্ছে আমরা আমদানি করি, এবং এখান থেকে যে আমদানিকৃত যে এখানে মাল এখানে বা রসদ আছে, এটা চলে গেলে নিঃসন্দেহে হচ্ছে আপনার ওষুধের এখানে হচ্ছে সরবরাহতে এখানে এবং ওষুধের রপ্তানিতে দুইভাবে প্রভাব হবে। একটা হচ্ছে আপনাদের ঘরোয়া যেখানে চাহিদা আছে, দেশে যে চাহিদা আছে, এবং বিদেশি রপ্তানি চাহিদা, দুটোতে এখানে একটা নেতিবাচক প্রভাব হবে। তার চেয়েও বেশি যদি আপনি চিন্তা করেন, আমাদের দেশে এখানে আপনি এখন দেখবেন, এখন যেহেতু অগ্নিকাণ্ড দেখে আমার এখানে মূল এখানে ফোকাসটা থাকবে, আপনি দেখবেন কাল থেকে ওষুধের দাম বেড়ে যাবে। এখন তো এটাও আমাদের মধ্যে এখানে হচ্ছে যে, এখানে হচ্ছে যেটাকে বলে হচ্ছে যে হুট করে এখানে এখন এটা এমনিতে সরবরাহ যদি 1-2 মাস পর, যেটাকে বলে ল্যাগ পিরিয়ড এফেক্ট, সরবরাহতে এখানে একটা প্রভাব ফেলতে পারে। আপনি দেখবেন কাল 1 সপ্তাহের মধ্যে দেখবেন ওষুধের দামটা বেড়ে গেছে। তো এটার জন্য হচ্ছে সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারাও কিন্তু এখানে বাজার তদারকি করা উচিত। কেন এখন কিন্তু প্রভাবটা পড়ার কথা না, 1-2 মাস থেকে পরে করা যাবে। এখন কিভাবে কি করা যেতে পারে? তো অর্থনীতির দিকে তো শুধু বললে হবে না, কেন এখানে অর্থনীতি হচ্ছে একটি আঙ্গিক। আপনারা যদি দেখেন যে এই অগ্নিকাণ্ড এখানে কিন্তু বহু বছর, বছরের পর বছর হয়ে যাচ্ছে। পুরান ঢাকাতে একটা বড় এখানে হয়েছিল, এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে কেমিক্যাল স্টোরেজটা এখান থেকে এখানে হচ্ছে হ্যাজার্ডটা এখানে হয়েছে। বেশিরভাগ যদি আমরা তথ্য পড়তে আবার যেখানে ফেরত যাই, এখানে আপনার যে সবচেয়ে মূল যে অগ্নিকাণ্ড যেগুলো হয়, এগুলোর পিছনে কারণগুলো কি? 2024 সালে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী ইলেকট্রিক ফল্ট যেগুলো আছে, হচ্ছে শর্ট সার্কিটের জন্য, তার হচ্ছে আপনার ত্রুটিপূর্ণ এখানে ওয়্যারিং বা এখানে হচ্ছে সার্কিট ব্রেকার, এগুলোর জন্য এগুলো এখানে তদারকির ব্যাপারে এখানে হচ্ছে ঠিকমতো করা হয় না। 2 হচ্ছে সিগারেট খেয়ে এখানে হচ্ছে জ্বলন্ত সিগারেট ফেলে দেওয়া, ওখান থেকে অগ্নিকাণ্ড হয়। এবং 3 হচ্ছে ওপেন স্টোভস। এবং এই যে এখানে 4 নম্বর যে অগ্নিকাণ্ড হচ্ছে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া, যেটাকে আর্সেন বলা হয়। এখন কারণগুলো কি? আপনি যদি এর পিছনে যদি আপনি দর্শক জানতে চাই যে কারণগুলো কি, প্রথমতই হচ্ছে নন কমপ্লায়েন্স মানে কি? আমাদের কিন্তু আইন আছে। আইনটা কি? বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, বিএনবিসি। এটার জন্য কিন্তু ওখানে হচ্ছে আপনাকে একটা নো অবজেকশন সার্টিফিকেট দিবে, এবং আপনার রেগুলার এখানে হচ্ছে যে এখানে ফায়ার এখানে ইন্সপেকশন হবে, এবং ওইভাবে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু বিএনবিসি এখানে কতটুকু এখানে হচ্ছে নিয়ম মেনে ইস্যু করা হয়, এবং 2 হচ্ছে যদি কেউ বিএনবিসি এখানে না থাকা হয়, কতটুকু এখানে এটাকে সে হচ্ছে তাকে শাস্তি দেওয়া হয়। এবং হচ্ছে শাস্তিকে এখানে হচ্ছে আমরা অ্যাভয়েড করার জন্য নানান রকম আইনের ফাঁকফোকর খুঁজি। এটা হচ্ছে পুরানো এখানে আছে, যেই রেজিমই হোক, যেই সরকারি, মানুষের তো চরিত্র এক। এবং 2 হচ্ছে এখনও আছে সেই রানা প্লাজার মর্মান্তিক ঘটনা, যদি আপনার মনে থাকে, অত্যন্ত দুঃখজনক। কিন্তু এই যে একটা কারণ যেখানে হচ্ছে যে আরও লোকের হতাহত সংখ্যা অনেক বেড়ে গেল, 1000-এর উপর ছাড়িয়ে গেল, কেন হচ্ছে যে আপনার ইমার্জেন্সি এক্সিট বা ফায়ার এক্সিটটা থাকে না, বা অনেক জায়গায় হচ্ছে ফায়ার এক্সিট থাকলে এটা বন্ধ থাকে, এবং 3 নম্বর হচ্ছে
আবাসিক এলাকাতে বা হচ্ছে যেখানে আবাসিক এবং হচ্ছে যে আপনার ব্যবসা দুটোই একসাথে আছে, মিশ্রিত এলাকা যেগুলো আছে, যে রেসিডেন্সিয়াল / কমার্শিয়াল এলাকাতে ইলিগাল যেখানে আপনার স্টোরেজ অফ কেমিক্যালস ওয়্যার হাউসের মধ্যে। কিন্তু এখানে তো হচ্ছে যে এখানে তো আমার মনে হয় যে স্পেশালাইজ এখানে স্টোরেজের ফেসিলিটিস ছিল, তো এখানে অগ্নিকাণ্ড লাগলো এবং কেন? এখানে সর্বোচ্চ নিরাপত্তাটা কিন্তু থাকার কথা তো আমরা এখানে- নিশ্চয়ই সে বিষয়ে আরো আলোচনা যাব জি। বিস্তারিত। আমাদের আরেকজন রিপোর্টার আছে, সহকর্মী ইকবাল অনিক আছেন। আমরা একটু ইকবাল অনিকের কাছে যেতে চাই। অনিক, আপনি ঠিক কোন জায়গাটায় আছেন? এর আগে আরিফ যেমনটি জানালো যে আসলে সেখানে বেশ কিছু আমদানি করা ওষুধের কেমিক্যাল আছে, ওষুধের ভ্যাকসিন আছে। আপনি কেমন দেখছেন এখন অবস্থা সেখানে? হিমাদ্রি, এই মুহূর্তে কিন্তু আমি 3 নম্বর গেটের পাশেই রয়েছি। সকাল থেকে দুপুরের পর থেকে যে স্থানটিতে রয়েছিলাম সেই স্থানটিতেই রয়েছি। সেখানে কিন্তু প্রায় 6 ঘন্টা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটা 6 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখনও কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি এখন কিন্তু আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে, তবে এখন আগুনের যে পর্যায়ে রয়েছে আমরা ফায়ার সার্ভিস সূত্রে যতটুকু জানতে পেরেছি, এই আগুন তারা যতটুকু পর্যন্ত নিয়ে এসেছে এই আগুন কিন্তু আর এই ছড়ানোর সুযোগ নেই। তবে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আনতে কতক্ষণ সময় লাগবে সে বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করতে পারেননি, এবং আগুনটি নিয়ন্ত্রণে আসার পর কিন্তু তারা নির্বাপনের যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি করবে। তো এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কিন্তু 37টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। আরেকটি বিষয় যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সটি হচ্ছে সবচেয়ে বড় একটি হচ্ছে আমদানি কারকে হচ্ছে কার্গো যোগে বা বিমান যোগে যে পণ্যগুলো দেশে নিয়ে আসা হয় সেগুলো কিন্তু এই কমপ্লেক্সটিতেই রাখা হয়। সেখান থেকেই কিন্তু যেসব ব্যবসায়ী তাদের পণ্য নিয়ে আসেন সেগুলো খালাস করা হয়, এবং যে 8 নম্বর গেট থেকে 3 নম্বর গেট পর্যন্ত কমপ্লেক্সটিতে হচ্ছে এই 3 নম্বর গেটের পাশেই রয়েছে হচ্ছে কেমিক্যালের যে গোডাউনগুলো রয়েছে, ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং গার্মেন্টস এবং অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলো আছে যাদের কেমিক্যালের ব্যবহার করতে হয় সেই গোডাউনগুলো রয়েছে এই স্থানটিতে। তো আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি। তো এই স্থানটিতে পরিদর্শন করে গিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এখানে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা শেষ হওয়ার পর কিন্তু তখন এখানে কিন্তু আরেকটি কমপ্লেক্সের যে সংস্কার কাজগুলো করে তারপর কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করবে। কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো তদন্ত কমিটির মাধ্যমে উঠে আসবে, এবং কিভাবে এই ক্ষয়ক্ষতি পুষিয়ে তোলা যায় সেই বিষয়গুলো কিন্তু জানাবেন। এবং এই ঘটনাটি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণের জন্য কাজ করেছে। হিমাদ্রি, এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, এবং কতক্ষণ সময় লাগবে সেটি কিন্তু এখনো আমরা জানতে পারিনি। হয়তোবা ফায়ার সার্ভিস কিছুক্ষণ পর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন। এবং যাদের এই পণ্য এসেছে তাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা অনেকেই দাবি করছেন প্রায় এই আগুনে প্রায় 1000 কোটি টাকার মতো পণ্য ভণীভূত হয়েছে। হিমাদ্রি, এই ছিল আমার কাছে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের সামন থেকে সবশেষ তথ্য। অনেক আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, পরবর্তী এপিসোডে আমরা আবারও যুক্ত হব, তখন নিশ্চয়ই আরও তথ্য পাবো আপনার কাছ থেকে। দর্শক, সহকর্মী ইকবাল অনিক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আলোচনা করছিলাম, আমাদের সাথে আলোচক আছেন অর্থনীতি বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী। আপনার সাথে আমরা আলোচনায় যাব, আরও বিশদ আলোচনা করবো। তার আগে একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, প্রচলিত বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত প্রচলিত বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় ঘন ঘন অগ্নিকাণ্ড, দুর্ঘটনা নাকি নাশকতা। আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন ইনস্টিটিউট ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং অর্থনীতি বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী, এবং বিরতির পর আমাদের সাথে যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক, অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ AKM শাকিল নেওয়াজ। আপনাকে স্বাগত আমাদের বিরতির পর অনুষ্ঠানে। শাকিল নেওয়াজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আমরা পারভেজ করিম আব্বাসীর সাথে কথা বলছিলাম, তিনি বেশ কিছু অর্থনৈতিক বিষয় তুলে ধরেছিলেন। আসলে এত বড় একটা ঘটনায় অর্থনীতিতে প্রভাব কতটা পড়তে পারে, যেহেতু দেশের সবচেয়ে বড় স্থলভাগের যে আমদানির কার্গো যেটা, সেখানে আগুন। শিরোনামের যে বিষয়টি, আসলে এটি কি অগ্নিকাণ্ড নাকি নিছক শুধুই কি দুর্ঘটনা নাকি নাশকতা, এটা শুধু সরাসরি যদি এই প্রশ্নটা আপনাকে করতে চাই। দেখেন, এখানে আপনি যেটা বলেছেন সেটার ব্যাপারে আমার কিছু একটু অন্যরকম আমি একটু তথ্য দিচ্ছি। আগুন সাধারণত তিনভাবে ধরে। একটা হলো বজ্রপাত বা অন্য কিছুতে হলো আমরা ন্যাচারাল ফায়ার বলে,
আর অ্যাক্সিডেন্টাল ফায়ার হলো যেটা হলো কারো দোষে বা কোনো গাফলতির জন্য ধরলে পারে। আরেকটা হলো ধরিয়ে দেওয়া। অ্যাক্সিডেন্টাল ফায়ারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এনভায়রনমেন্টের কিন্তু চেঞ্জ হচ্ছে, এই সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু আপনার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু ইলেকট্রিক্যালের উপরে অনেক স্ট্রেস। তারপরে যদি আপনি দেখেন সেপ্টেম্বরের লাস্ট দিকে প্রচুর পরিমাণ লাগাতার বৃষ্টি হয়েছে, এটা কিন্তু ময়শ্চারাইজড হয়েছে, এটা কিন্তু দেখবেন যে সব কিছু ড্যাম্প হয়ে গেছে এবং ডাস্ট কন্ডিশনে যদি হয় ইলেকট্রিক্যাল বিভিন্ন ইয়ের ভিতরে এগুলো কিন্তু জমা হয়ে গেছে, সেখান থেকে স্পার্ক বা আর্কিং হতে পারে। আরেকটা বড় ফ্যাক্টর হলো যে ডিসেম্বরে বাংলাদেশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু আপনার প্রোডাকশন তারা করছে। এটা কারণ হলো জিনিসপত্র বিক্রি করার জন্য, বিদেশে পাঠানোর জন্য। এটা কিন্তু ইলেকট্রিসিটি একটা স্ট্রেস হচ্ছে। নাও কাম টু দ্য পয়েন্ট, আপনি যদি ফ্যাক্টরগুলো দেখেন আগুনের, এটা একটু অ্যাবনর্মাল। যেমন হলো টুঙ্গির ফায়ারে 3 জন ফায়ার ফাইটার মারা গেল, তারপরে তার 4 দিন পরে হলো আপনার মিরপুরের ফায়ার, ওখান থেকে আরেক জায়গায় ছড়িয়ে গেল, কেমিক্যালে ছড়িয়ে গেল। তারপরে সেখান থেকে ইকোনমিকের দিকে যদি আসি, মানে চট্টগ্রামে যেটা বড় হলো, সেখানে হলো আগুনটা ধরলো, আগুন ধরার পরে কেউ কিছু করতে পারলো না, পড়ে গেল। তারা কিন্তু একটা শ্রমিক বিক্ষোভ হয়েছিল সকালে সেদিন, সেটা আমি বলি। আর ফ্যাক্টরিটা কার ছিল? এটা ছিল আপনার হলো আমেরিকান একটা কোম্পানিরই করতো। তো এখানে শ্রমিক বিক্ষোভ ছিল একটা, কিন্তু আপনার ক্লুজ কিন্তু। তারপরে হলো আগুন ধরে গেল, অল ইন সার্টেন ডেভেলপড হয়ে গেল, নোবডি নোজ, কেউ কিছু করতে পারলো না। প্রথম দিকে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে কিন্তু সেখানে নির্বাপন সহযোগিতা করা হয়নি। তাহলে সব কিছু মোটিভ দেখা যায়। আমি স্ট্যান্ডার্ড গার্মেন্টসে একটা আগুন ধরেছিল, আমি এটা ফেস করছি। আমাদের যাইতে যায় না, পিছন দিয়ে আগুন টাগুন ধরে তারা পুরাটা পুড়িয়ে দিয়েছিল। নাও এটা একটা ক্লুজ, কিন্তু আপনি কিন্তু পেলেন যে বিক্ষোভ হয়েছিল, তারপরে ফায়ার ফাইটারকে ধরতে দেন, এটা বড় একটা হলো এভিডেন্স ফর দি আর্সন ফায়ার, এবং তদন্তে এগুলো বেড়ে আসবে। এবং ফায়ারের অল ইন সার্টেন মানে 6 এবং 7 তলা আগুন ডেভেলপ হইতে পারে না। এগুলো ডেভেলপ হয় মানে ইনসেন্টারি ফায়ার বা আর্সন ফায়ারের হলো একদম বিরাট আগুন ধরে যাবে, 5-6 জায়গায় আগুন ধরে যেটা বিয়ন্ড দি কন্ট্রোল হয়ে যাবে। এখানে যে চিটাগংয়ে দেখেন, এটা বিয়ন্ড দি কন্ট্রোল ছিল, ঠিক আছে। এখন চিটাগংয়েরটা বাদ দিলাম, এখন আসেন আপনার ইয়েরটা, শাহজালালেরটা। এত বড় একটা জায়গা, শাহজালালেরটা নিরাপত্তা ব্যবস্থাপনা থাকে, যদি নিরাপত্তা যদি ভালো থাকতো তাহলে আগুন নিভাইতে পারলো না কেন? যদি ফায়ারের সব কিছু থাকতো, ওখানে যে ফায়ার ফাইটিং টিম যদি ভালো থাকতো তাহলে আগুন তারা নিভাইতে পারলো না কেন? তার 100 গজ দূরে ছিল 2টা ফায়ার স্টেশন, তাদেরকে ঠিক মতো অবগত করছে কেন, তারা এসে আগুন নিভাইতে পারলো না কেন? তো এখানে দেখেন আজকে আবার চিটাগংয়ে কিন্তু বৃহস্পতিবার আগুন ধরেছে, ছুটির আগের দিন। কারণ এগুলো হলো যারা আর্সন বা এগুলো ধরবে, এগুলো ক্লুজ কিন্তু এগুলো। এখানে কিন্তু আজকে ছুটির দিন, প্রচুর পরিমাণে গার্মেন্টস মাল বিদেশ থেকে আসছে এবং বাংলাদেশ থেকে যাবে, মেডিসিন, হাজার হাজার কোটি টাকার মালপত্র। তো এখানে আগুনটা ওয়াল এন্ড সার্টেন একদম বিরাট বড় জায়গা, মানে প্রায় 800-900 এবং একটি জায়গা না, বিচ্ছিন্নভাবে কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আগুনটা লেগেছে, ধরলো বিচ্ছিন্নভাবে আগুন ধরলে পরে দিস ইজ দি ক্লুজ ফর দি আর্সন ফায়ার, ধরে দেওয়া আগুনের মতো এটা। আর এটা আগুন নিভাইতে পারলো না, অল ইন সাডেন ডেভেলপড হয়ে গেল। এটা কিন্তু এর ভিতরে নিহিত কি আছে? আপনি যেটা বলছেন, তারপরে এখানে আরেকটা জিনিস বলি, আপনি দেখবেন যে এখানে কিন্তু আগের থেকে একটা ছিল, আগের রিজিমের লোকজনকে সরিয়ে দিয়েছেন, আবার নতুন করে গেছে। তারপরে এখানে হলো যে বিমান যে উপদেষ্টা আছে তাকে নিয়েও বহুত ইটি আছে। তো সব কিছু নিয়েই আমাদেরকে সংস্থা দেখতে হবে, যে বিভিন্ন সংস্থা এখানে ছিল, তারা কি, তাদের কি ছিল। তো সবাই কিন্তু আপনি দেখেন হলিস্টিক্যালি কিন্তু এগুলো ফেল করেছে, ঠিক আছে। যার ফলে আজকে কিন্তু দেখেন অনেক ব্যবসায়ী কিন্তু আপনার পথে বসে যাবে। আর উনি বলেন ইকোনমিকের ফ্যাক্টরে হিউজ ইফেক্ট। এমনিই তো বাংলাদেশের ইকোনমিক স্থবির অবস্থায় আছে, ব্যবসায়ীরা মানে দিন আসছে, পেটে ভাতে এখন রয়েছে। তার ভিতরে এরকম হলে পরে যে পরিমাণ মেডিসিন বা যেটা শুনলাম আমি,
তারপরে যে গার্মেন্টস আইটেমগুলো, এগুলো মেডিসিনের দাম তো প্রচুর পরিমাণে, এগুলো কিন্তু আপনার কথা ধরে আমি জাস্ট একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে 100 গজের মধ্যে দুটো ফায়ার স্টেশন থাকার পরও মানে এত বড় ওকে, একটা কাম টু দ্য পয়েন্ট ভাই, আপনার কথা বলছি। এই ফায়ার স্টেশন কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের না, এটা হলো এয়ারপোর্টের। এবং এটা না বহুত হয়েছে, তারা অনেকবার আগুন নিভাইতে পারে না ফায়ার সার্ভিস, আমরা যে আগুন নিভিয়েছি এবং আমাদের কয়েকবার ঢুকতেও দেয় নাই, এটা না বহুত হয়েছে। 2018 সালে আমরা বলছি যে গিভ আস এ ফায়ার স্টেশন লোকেশন, তোমরা তো আগুন নিভাইতে পারো না, তোমাকে সাবস্টিটিউট হিসেবে আমরা কাজ করব। ফায়ার সার্ভিস এন্ড ডিভিস নো, দিস ইজ নট এ ফায়ার সার্ভিস ইয়া, তাদের এয়ারপোর্টের নিজস্ব ইয়া। তাদেরকে অগমেন্ট করার জন্য 200+ লোক দিয়ে আমরা একটা ফায়ার স্টেশন করতে চেয়েছিলাম। তাদের পিছনে জাস্ট এই যে ওয়্যার হাউসে আগুন ধরেছে 8 এবং 9, তার পিছনে গাড়ি রাখে, এই জায়গায় একটা গাড়ি, এই জায়গায় একটা স্পেসও দিয়েছিল তারা, কথাও সব কিছু হয়ে গেছিলো, কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। আসলে ওখানকার লোকজন চায় না ফায়ার সার্ভিস এখানে একটা থাকুক, চায় না, ওখানে যে লোকজন আছে তারা চায় না। কারণ দেখেন আজকে কিন্তু ফায়ার সার্ভিস দেওয়া গেছে 26টা বা 30টা ইউনিট গেছে, যদি কাছাকাছি এরকম একটা স্ট্রং ফায়ার সার্ভিস কাজ করছে, হ্যাঁ, এত স্ট্রং একটা থাকতে, তাহলে ইমিডিয়েটলি তারা যে কিন্তু এখানে রেসপন্স করতে পারতো, আগুনটা করতে পারতো। এবং পুরো কলাপস, তাদের ফায়ার সার্ভিস কিছু করতে পারে না, তাদের ফায়ার টিম ছিল না, তাদের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল না, যার জন্য এইটা হয়েছে। যদি থাকতো তাহলে এত বড় একটা ক্ষতি হইতো না। আর এখানে আপনি যদি বলছেন যে আপনার কাছে একটা ক্লুজ পেলাম, মনে রাখবেন 3-4 জায়গায় আগুন ধরতে পারে না। আর্টসনের ক্লুজ, ইনসেন্ডারি ফায়ারের ক্লুজই হলো 3-4 জায়গায় আগুন ধরবে। তারা হলো মানে অ্যাক্সিলারেন্ট মিনস, বিভিন্ন কর্ডেক্ট, এগুলোতে তারা করবে, বিয়ন্ড দি কন্ট্রোল তারা চলে যাবে। এবং এমন জায়গায় করছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এখানে হয়তো আপনি দেখবেন যে এই জায়গায় অনেক দুর্নীতি হয়েছে, কিন্তু যদি দেখেন যে এয়ারপোর্টের এই জায়গায় স্ক্যানার মেশিন টেশিন নিয়ে বহুত কিছু অবজেকশন, বহুত কিছু আছে, হয়তো এগুলো নিয়ে কোনো কিছু থাকতে পারে বা তদন্তেরই থাকতে প্রায় দিয়েছে, হতে পারে। এখানে ওখানে অনেক ডকুমেন্টেশন, আজকে দেখেন যে ইম্পোর্ট এক্সপোর্টের যে ডকুমেন্টেশন এখান থেকে মেনটেন করা হয়, তাহলে আজকে সব কিছু পড়ে গেছে, তাহলে কি হবে? উইল বি বেনিফিশিয়াল গ্রুপ করা হবে। আপনি আরেকটা জিনিস দেখতে হবে যে এই যে মেডিসিন, আজকে মেডিসিন এখানে দেখতে, আরেকটা দেখলাম যে আরেক জায়গায় মেডিসিন স্টোরে আগুন ধরেছে কিছুক্ষণ আগে, তাহলে এটা তো টার্গেটেড, তো তার মানে আমাদের দেশে মেডিসিন এই জায়গাটা, এই ইকোনমিকটা করতে দিয়ে চাচ্ছে না কেউ একটা। তারপরে আপনি গার্মেন্টস ফ্যাক্টরি, এটাকে কেউ চাচ্ছে না যে এটা দিতে সেন্সিটিভ জিনিসপত্র। তো এটা সবই তদন্ত হলো। আমি আপনাকে বলি, বাংলাদেশের যেটা হলো যে ইন্স্যুরেন্সের একটা বড় গেম আছে এখানে ভাই, হি উইল এগ্রি উইথ মি। তো আপনি ইন্স্যুরেন্স তারা খেলতে যাচ্ছে, গেম খেলতে গেছেন, সেটা করতে হবে। হোয়াল আর দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, এবং ইন্স্যুরেন্সে এই মুহূর্তে কেন এরকম হচ্ছে তাদেরকেও দেখতে হবে। ব্যাংকের লোন এদের কত ছিল এবং ইন্স্যুরেন্স ক্লেম কে ছিল, সব কিছু নিয়ে আসলে পরে একটাই হবে, এই ডকুমেন্টেশন। আরেকটা হলো ইনসেন্ডিয়ারি ফায়ারে, যদি আপনি যান বাংলাদেশে ইনসেন্ডিয়ারি ফায়ারে কিন্তু ক্লোজ আইডেন্টিফাই করার ওই রকম নাই, ফায়ার সার্ভিসের ল্যাব নাই, এটা না বহুত। অর্থাৎ মানে আপাত দৃষ্টিতে এটাকে আসলে নিছক দুর্ঘটনা বলা আসলে যাচ্ছে না এখন পর্যন্ত। যে পরিমাণ ক্লুজগুলো হচ্ছে সাইমালটেনিয়াসলি একটার পর একটা ঘটনা হয়েছে, এখন কিন্তু এটাকে আপনি অ্যাক্সিডেন্টাল ফায়ার, শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল ফায়ার বলে উড়িয়ে দেওয়া আসলে সুযোগ নেই, এটার ভিতরে নিহিতে যাইতে হবে হোয়াট ইজ দি গেম। আরেকটা বড় জিনিস বলি সেই বিষয়টা আমরা শুনবো, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। আপনারা দুজনেই থাকুন আমাদের সাথে। দর্শক, প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান। আমরা ফিরছি আলোচনায়। পারভেজ করিম আব্বাসী। বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি বলছিলাম যে আসলে একে তো একটা রাজনৈতিক সন্ধিক্ষণ চলছে আমাদের পট পরিবর্তনের পর, এবং সেই সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো অগ্নি দুর্ঘটনা, যদিও সেটি একেএম শাকিল নেওয়াজ শুধুই দুর্ঘটনা বলতে রাজি নন, কিন্তু এটা প্রভাব তো আমাদের অর্থনীতিতে বিশাল একটা ব্যাপার। এই যে এত বড় একটা আমদানি কার্গোতে এতগুলো আমাদের ওষুধের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ওষুধ ছাড়া অন্যান্য কারখানার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে আমদানি করা পণ্যগুলো সেখানে থাকে, আসলে এই ক্ষতি সামলে ওঠা মানে এই মুহূর্তে আমাদের কতটা কঠিন হবে? আমরা তো অলরেডি কঠিন থেকে কঠিনতম চ্যালেঞ্জের দিকে যাচ্ছি। IMF এর প্রথমে লোন ছিল হচ্ছে $4.7 বিলিয়ন, এখন $5.5 বিলিয়ন হচ্ছে। প্রথম 8টি দেশের মধ্যে হচ্ছে যে মানে যারা ঋণ নেয় বাংলাদেশ IMF এর কাছ থেকে, বাংলাদেশ ওর মধ্যে 8টি দেশের মধ্যে একটি অন্যতম। তো শীর্ষ 8টি দেশের মধ্যে
IMF এর এখানে যে ঋণদাতার মধ্যে বা ঋণ গ্রহীতার মধ্যে ক্রেডিটের মধ্যে, এর সাথে সাথে হচ্ছে যে অর্থনীতির মূল্যস্ফীতি তো বেড়েই আছে, শ্রমিক অসন্তুষ্ট লেগেই আছে, সামনে নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, যেটা নিয়েও এখন হচ্ছে মানুষের মধ্যে এখনো জল্পনা কল্পনা শেষ হয়নি, এবং তার সাথে সাথে হচ্ছে যে আমাদের দেশি ব্যবসায়ীদের, দেশের মধ্যে ব্যবসায়ীদের বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ প্রায় একবারে মুখ থুবড়ে পড়ে গেছে। এত কিছু সমস্যার মধ্যে এটা হচ্ছে যে এখানে মরার উপর খাড়ার উপর হচ্ছে যে আমাদের যতগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে আমাদের কাঁচা মাল হিসাবে, এবং হচ্ছে আমাদের আমদানিকৃত যেখানে হচ্ছে আমাদের পোর্ট এবং হচ্ছে যে আমাদের এয়ারপোর্ট, এইসব স্ট্র্যাটেজিক জায়গায় হচ্ছে একের পর এক অগ্নিকাণ্ড হচ্ছে। যদি আর্সেন যদি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এটার দায়বদ্ধতা থাকা উচিত, আর্সেন না হলেও তোমার প্রশ্ন হচ্ছে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী করছিল এত বছর, আগের সরকারের আমল কী করছিল, এখন কী করছে, একজনও কি এখনো চাকরিচ্যুত হয়েছে, একজনও কি চাকরি থেকে ছেড়ে আসছে, যেটা আমার হচ্ছে নৈতিক রেখার দায়িত্ব, এগুলো হয় না, বলার কথা বলে যায়। এবং সবচেয়ে এখানে দুর্ভাগ্য বলবো এবং দুশ্চিন্তার বিষয় হচ্ছে ছোট করে যে এইটাতে কি হচ্ছে আমাদের বিদেশি যে বিনিয়োগকারীরা যারা ইচ্ছুক ছিল যে ভারতের উপর যে যখন এত বড় যে শুল্ক বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আগ্রহ ছিল, এরা কিন্তু আরো 10 বার চিন্তা করবে। নিশ্চয়ই একেএম শাকিল নেওয়াজ, আসলে এত দুর্ঘটনার পর একটি সুখবর হচ্ছে 9টা থেকে সব বিমান চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেবিচক। এটি এই মুহূর্তে একটা সুখবর বলা যায়, যে ফ্লাইটগুলো আটকে ছিল সেগুলো আবার সচল হবে। সবশেষ যে প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে, এত বড় একটি দুর্ঘটনা যেদিকে আপনি নিছক দুর্ঘটনা বলতে নারাজ, কিন্তু এই যে এত বড় একটি আমদানি কার্গো যেখানে প্রত্যেকটা পদে পদে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা থাকে, আপনি যেটা বলছেন 100 গজের মধ্যে বিমান বন্দরের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, কেন কাজ করলো না? দেখেন, আমি কিন্তু বলি নাই যে নাশকতা, আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যাক্সিডেন্টাল আছে, কিন্তু নাশকতাকে উড়িয়ে দেওয়া যাবে না, নিছক দুর্ঘটনা, কারণ অনেকগুলা ক্লুজ এর ভিতরে রয়েছে। কারণ এত সফিস্টিকেটেড যদি তাদের ফায়ার ফাইটিং সিস্টেম লাগানো থাকে কেন পারবে না, তাদের যদি ডিটেকশন সিস্টেম লাগে কেন পারবে না, তাদের যদি টিম থাকে কেন পারবে না, তাদের যদি 100 গজের ভিতরে দুটা ফায়ার স্টেশন থাকে কেন পারবে না। সেই সূত্রে আমি এখানে ওই জিনিসটা বলতে চাচ্ছি। তো আপনার পরবর্তী কোশ্চেনটা কি ছিল? যেটা ছিল যে এটার দায় কি তারা এড়াতে পারে? কোনো অবস্থাতে দায় এড়াইতে পারে সুযোগ নেই। আপনাকে যদি আমার ইনস্টিটিউশন হেড বানিয়ে দিছে, আমি যদি নিরাপত্তা বজায় না দিই, আই শুড টেক দি রেসপন্সিবিলিটি। এটা রেসপন্সিবিলিটি যে হেড যারা ছিল তাদেরকে, ওখানে নিরাপত্তা আছে, ইভেন যে প্রধান আছে তাকেও নিতে হবে, কারণ সে এখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, হাজার হাজার কোটি টাকা নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। কারণ তার যদি যন্ত্রেই কাজ না করে তাহলে সেটা কেন এটা করলো না, তার ভিতরে যদি গ্যাঞ্জাম থাকে কেন এটা মিটিগেট করলো না, বা কোনো রকম রোশানল থাকে কেন এটা মিটিগেট করলো না। এটা তো ফোর্সিং করা যায়। তার কাছে কি বিভিন্ন সংস্থা এখানে থাকে, তারা কি কোনো রিপোর্ট করে নাই? সেই রিপোর্ট অনুযায়ী কেন ব্যবস্থা নেয় নাই? কোনোভাবে সবকিছু মিলে দায় এড়ানোর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। হাজার হাজার কোটি টাকার মাল পড়ে গেছে, শত শত হাজার হাজার দেশের আমদানির ক্ষেত্রে অনেকটা অক্সিজেনের মতো বলা যায় জায়গা। নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ সব কিন্তু আপনার স্টাক হয়ে গেছে, এবং এটিকে কেন্দ্র করে সময় স্বল্পতা আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। একেএম শাকিল নেওয়াজ, পারভেজ করিম আব্বাসী, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই প্রচন্ডে বাংলাদেশ অনুষ্ঠানে এসে ঘন ঘন অগ্নিকাণ্ডের যে বিষয়টি নিয়ে আপনাদের পর্যবেক্ষণ আমাদের মাধ্যমে দর্শকদের তুলে ধরার জন্য। দর্শক, শেষ করছে প্রচন্ডে বাংলাদেশ আজকের আয়োজন। বিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।